নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশকে কোনো ক্রমেই একটি সভ্য রাষ্ট্র বলা যায় না। সভ্য রাষ্ট্রের যেই গুণাবলীগুলি আছে, যে সেইখানকার মানুষ শান্তিপ্রিয়, সেইখানে আইনের শাসন বিদ্যমান, সেই বা কোনো ক্রাইম হলে সেটার বিচার হয়, বাংলাদেশে এগুলির কোনো কিছুই হয় না। বাংলাদেশে মানুষ স্বাধীন না, মানুষ নিজ নিজ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না, ধর্মচর্চা করতে পারে না, মানুষ হুজুগে মাতে, এবং সেই জিনিসগুলি আমরা আজকাল প্রায় প্রতিদিনই দেখছি। আজকের এই এপিসোডে আমি যেই জিনিসটা তুলে ধরব সেটা হলো বাংলাদেশের সাতক্ষীরার ঘটনা। সাতক্ষীরায় উত্তেজিত জনতা বা মব সৃষ্টি করে একজন মানুষকে বেধড়ক পিটানো হয়েছে, এবং সেই মবের কাছ থেকে একজনকে রক্ষা করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং পুলিশ। গত সোমবার সদর উপজেলার সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল রাত 10:30 থেকে দিবাগত রাত 1:30 পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি চলতে থাকে। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা সেই ব্যক্তির নাম মোহাম্মদ আবুল হোসেন। তার বয়স 30। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দ্রিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। ঘটনাস্থল তলুইগাছা গ্রামে আবুল হাসানের শ্বশুর বাড়ি, অর্থাৎ জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিজিবি, পুলিশ এবং এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত একটি সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে। মোহাম্মদ আবুল হাসান তলুইগাছা গ্রামের বিশ্বমোল্লার জামাতা। কয়েকদিন আগে হাসান শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে দক্ষিণ তলুইগাছা গ্রামের মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক ব্যক্তির সাইকেল চুরি হয়। এই চুরির ঘটনায় কামরুল সহ গ্রামবাসী জামাতা হাসানকে সন্দেহ করেন। গতকাল রাতে একদল গ্রামবাসী হাসানকে আটক করে সাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন। খবর পেয়ে সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বিজিবি সাতক্ষীরা 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কয়েকশো গ্রামবাসী মব সৃষ্টি করে সাইকেল চুরির অভিযোগে আটক আবুল হাসানকে বিজিবির হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে অতিরিক্ত 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের 2টি দল দিবাগত রাত 12:15টার দিকে ঘটনাস্থলে যায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তিনি হ্যান্ড মাইকে ঘোষণা দেন, সাইকেলের ক্ষতিপূরণ দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি শ্বশুরবাড়ি তলুইগাছা গ্রামে আর আসবেন না। তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। 3টি শর্তে উত্তেজিত জনতা রাজি হওয়ার পর দিবাগত রাত 1:30টার দিকে বিজিবির সহযোগিতায় তারা চুরির অভিযোগে আটক আবুল হাসানকে নিয়ে সাতক্ষীরা থানায় আসেন। সাইকেলের মালিক কামরুল ইসলামকে 3000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পাশাপাশি চুরির অভিযোগে আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তো দর্শক কি বুঝলেন? এই হলো বাংলাদেশ। একজন জামাই এসেছে শ্বশুরবাড়ি বেড়াতে এবং তার উপর অপবাদ দেওয়া হয়েছে যে সে সাইকেল চুরি করেছে। এইখানে বিজিবি এবং পুলিশ এসে মবের কাছ থেকে তাকে উদ্ধার করেছে 3টি শর্তে, এবং সেই শর্ত হলো যে সাইকেলের ক্ষতিপূরণ দেওয়া হবে, অভিযুক্ত ব্যক্তি শ্বশুরবাড়ি তলুইগাছা গ্রামে আর আসতে পারবে না এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এই রিপোর্টের কোথাও কিন্তু বলা হয়নি যে এই যে অভিযুক্ত হাসান সাইকেল চুরি করেছে কিনা বা সেটা প্রমাণিত কিনা বা সে দোষ স্বীকার করেছে কিনা। একজন রাষ্ট্র একজন নাগরিককে, সে যতই মাইনরিটি হোক, এইখানে হাসান একজন মাইনরিটি আর সারা গ্রামবাসী 300-400 মব তারা মেজরিটির দাবি যে সাইকেলের ক্ষতিপূরণ দিতে হবে, হাসান শ্বশুরবাড়ি আর আসতে পারবে না এবং তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে হবে। সে দোষী বা নির্দোষ সেইটার কিন্তু ধারে নাই তারা। হাসান কি সাইকেল চুরি করেছে? চুরি করলে আইনানুগ ব্যবস্থা হবে, যদিও আইনানুগ ব্যবস্থার আগেই ব্যবস্থা নিয়ে ফেলেছে মব, কিন্তু পুলিশ বিজিবি সরকারের কি কোনো দায়িত্ব নাই যে একজন চোরকেও এই যে মব সৃষ্টি করে যে মারার কোনো অধিকার কারো নাই, সেই জিনিসটা তারা সরকার সেইখানে পালন করতে ব্যর্থ হয়েছে। সেই এখনো আবারও বলছি যে হাসান চুরি করেছে কিনা এটা কিন্তু এইখানে বোঝা যায় না, কারণ কোথাও লেখা হয় নাই যে হাসান নিজের দোষ স্বীকার করছে বা হাসান চুরি করছে সেটা প্রমাণ হয়েছে, বা কোনো ধরনের বিচারও হয় নাই, আইনি বিচারও হয় নাই যে এই হাসান দোষী। কিন্তু তার আগেই সাইকেলের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তার আগেই শাস্তিস্বরূপ তাকে বলা হয়েছে সে শ্বশুর বাড়িতে আসতে পারবে না। শ্বশুর বাড়িতে আসতে পারা কিন্তু তার অধিকার, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সে কোথায় যাবে না যাবে, কার সাথে সখ্যতা করবে, আত্মীয়তা করবে এবং আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসবে, এটা কিন্তু তার অধিকারের, চলাচলের অধিকারের স্বাধীনতার মধ্যে পড়ে। তারপরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু কোন অভিযোগে? সেই কেসটা কে করেছে আর অভিযোগটাই কি? কিন্তু তার সবগুলোই সরকার, পুলিশ, বিজিবি করেছে। এইটা হলো অবস্থা। এখন আপনারা ভেবে দেখেন, 3000 টাকার জন্য 3000 টাকার সাইকেলের ক্ষতিপূরণ দিয়েছে এবং এই 3000 টাকার জন্য কত বড় আয়োজন, অথচ আমরা এই আয়োজনের কোথাও কেউ এটা চিন্তাও করলো না যে এটা জানা দরকার যে আবুল হাসান সাইকেল চুরি করেছে কিনা, তাই না? এটা কি খুবই হাস্যকর মনে হচ্ছে না আমাদের দেশটা? এটা কি এই মানে একটা সভ্য দেশ মনে হচ্ছে যে দেশটাকে খেয়ে ফেলা হচ্ছে। আর এদিকে বড় বড় লেকচার দেয় আমাদের শান্তিতে নোবেল পাওয়া অশান্তির জনক, জঙ্গিদের গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূস। সবক দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম। তিনি কয়েকদিন আগে বলেছেন এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। সেই মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠে ওই সংবাদ সম্মেলন করছিল না স্বরাষ্ট্র উপদেষ্টা, যে কালকে থেকে সব ঠিক হয়ে যাব। পরে দেখলাম যে কালকে আগের দিন হয়েছে এক বাসে ডাকাতি গাজীপুরে, তো পরের দিন হয়েছে রাস্তা ওই সন্ধ্যা থেকে এই বাস থামিয়ে রাস্তায় সারা রাত ভর 60টি বাসে ডাকাতি, এবং এরপর থেকেই কিন্তু ক্রাইমের ফ্লাড গেট বাংলাদেশে খুলে গেছে। আর তারা বলতেছে যারাই মব জাস্টিস করবে না কেন তাদেরকে আইনের আওতায়
আনা হবে। এবং সেটা তিনি এই মাহফুজ আলম বলেছেন, জনগণকে জানাতে চাই যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হোক না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। তো তারা কবে কঠোর হবে? কঠোর হইতে হইতে তো তাদের অবস্থা, মানে এই দেশটা তো সবাই মব হয়ে গেছে মনে হচ্ছে। আর এরাও তো কম মব না, তাই না? এরাও তো মব করে 3000 পুলিশকে হত্যা করেছে। সুতরাং এই বড় বড় সবক লেকচার কি তাদের মানায়? এবং আমরা দেখেছি মব করা হয়েছে এই সাতক্ষীরাতেই, কিন্তু উৎসব মণ্ডল কি করেছে, পাকিস্তানিদের সাথে বাংলাদেশের খেলায় সে পাকিস্তানিদের গালি দিচ্ছে। তো বাংলাদেশিরা বলছে পাকিস্তানিরা কেন গালি দিল? এটা ধর্ম অবমাননা করা হয়েছে। উৎসব মণ্ডল রে দিল বেদরক মাইর। থানায় এসে তার বাবা মা সহ তারা ক্ষমা চেয়েছে এই পাকিস্তানিরে গালি দেওয়ার কারণে, কিন্তু না, সেই ক্ষমায় তারা তাকে থানা থেকে বের করে নিয়ে তারা মেরে ফেলবে। মেরে ফেলার জন্য যত ধরনের মারধর করার তারা করেছে। শেষ পর্যন্ত মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে উৎসব মণ্ডল মারা গেছে। এবং এই ঘোষণা দেওয়ার পর রক্তপিপাসু এই উন্মত্ত জনতা কলজা ঠান্ডা হয়েছে। এবং এই মবের যেই নেতা, এক জঙ্গি, দাড়ি টুপিওয়ালা জঙ্গি, সে বলেছে যে আমি ঘোষণা দিয়ে বলতে চাই যে এইটা আমি হত্যা করেছি, এবং যেই এই ইসলামের অবমাননা করবে তাকেই হত্যা করা হবে। এখন পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বললেও এখন বাংলাদেশে ইসলামের অবমাননা হয়ে যায়। কি আশ্চর্য একটা দেশ! আপনারা চিন্তা করছেন? এটাকেই বলে হাই সেলুকাস, বিচিত্র এই বাংলাদেশ। আমরা কয়েকদিন আগে দেখেছি এই মব তৈরি করে ঢাকার একটা চায়ের দোকানের সামনে দুইজন নারী সিগারেট খাচ্ছিলেন। তারপরে মব তৈরি করে তাদেরকে মারধর করা হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে প্রকাশ্যে ধূমপান করা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ক্ষতিকর বা বেআইনি। তো আমরা জানি যে সিগারেট পান করলে আপনার প্রথম অফেন্সে 100 টাকা জরিমানা, দ্বিতীয় অফেন্সে 300 টাকা জরিমানা। এটা কোনো ক্রিমিনাল কোনো কাজ না, কিন্তু গায়ে হাত দেওয়া ক্রিমিনাল। তাহলে মেয়েরা একটা সিভিল অফেন্স করেছে, তার জন্য যারা ক্রিমিনাল অফেন্স করেছে, মব ভায়োলেন্স করেছে তাদের বিরুদ্ধে, তাদের কিন্তু কিছু হলো না, তাদেরকে কেউ ধরেনি। বরং উল্টা সাফাই গাচ্ছে যে নারী পুরুষ উভয়ের জন্য এইটা বেআইনি সিগারেট খাওয়া। তার মানে একটা মহিলাকে যে রাস্তার মধ্যে এই বেআইনিভাবে মারধর করা হলো, এটা তিনি জায়েজ করে দিলেন। এরকম অনবরত ঘটনা ঘটতেছে। যেমন 8 বছরের মাগুরাতে 8 বছরের শিশুকে তার বোনের শ্বশুর ধর্ষণ করেছে, এবং মেয়েটি খুবই আইসিইউতে খুব খারাপ অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে। সেইখানে আমরা দেখলাম এক উপদেষ্টা, মহিলা উপদেষ্টা শারমিন চৌধুরী সম্ভবত তার নাম, তিনি বলছেন গায়ে হাত দিচ্ছে। আমরা কি, বাংলাদেশ কি একটা অসুস্থ সমাজ হয়ে গেছে যে একটি 8 বছরের মেয়ের গায়ে হাত দেয়? সে তো এখনো মহিলা হয়ে উঠতে পারেনি, সে এখনো নারী হয়ে উঠতে পারেনি, তার গায়ে কেন হাত দিবে? তার মানে মহিলা হয়ে উঠলে, নারী হয়ে উঠলে তার গায়ে হাত দেওয়া কোনো অসুবিধা নাই। তারপরে আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকার শহরেই আরেকজনকে মব সৃষ্টি করে দুইজনে ইরানির কাছে টাকা চেয়েছিল, ইরানিরা টাকা দেয় নাই, তো এই জন্য মব তৈরি করে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা দেখেছি যে মব তৈরি করে এই টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর দখল করে সেইখানে পাগলা আশ্রম বানাচ্ছে। আমরা দেখেছি ঢাকার অফিসে গিয়ে বলা হচ্ছে যে এইখানে নাকি এই অফিস থেকে নাকি আওয়ামী লীগের কর্মকাণ্ড করা হয় এবং তাদের কাছে টাকা চাঁদা দাবি করছে। তো মব করলে সবই হয়। মব করে আমরা দেখেছি যে
পিচ্ছি পিচ্ছি পোলাপান স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা টিচারদেরকে পদত্যাগে বাধ্য করেছে, অথচ টিচাররা কোন পদের থেকে পদত্যাগ করছে আই ডোন্ট নো। টিচার তো একটা পেশা, এটা তো কোনো পদ না। কিন্তু সেইখানে মানে এতই মেধাবী বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে টিচাররা বলছে পদত্যাগ করো, মানে মানে টিচার তার পেশা থেকে, সে তো পদে নাই, সে টিচার, শিক্ষক, সাধারণ শিক্ষক, তাকেও পদত্যাগ করতে হয়েছে। এই জিনিসগুলি আমরা কিন্তু রেগুলার দেখেছি। সুতরাং এই যে আবুল হাসানকে সাইকেল চুরির অপবাদ দিয়ে শ্বশুর বাড়িতে একটা মানুষকে এই 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 মারধর করা বা মেরে ফেলানো, আপনারা চিন্তা করতে পারেন, মেরে ফেলার চেষ্টা করা, তাকে মেরেই ফেলতো। এবং এটা এটা একদিন দুই দিন না, মানে এটা তাদের একটা অস্থি মজ্জায় ঢুকে গেছে। তা না হলে এই গত অগাস্টের 5 তারিখ থেকে এই পর্যন্ত প্রতিদিনই মব হচ্ছে। মানুষ যদি জ্ঞানের অভাব থাকে তাহলে এতদিনে মব ভায়োলেন্স যে খারাপ জিনিস এটা বুঝে যেত, কিন্তু এরা এদের মগজে এই ভালো মন্দ জিনিসটা ঢুকে না, বা তারা এই রক্তের হোলি খেলাই তাদের শান্তি, তারা এইটাই চায়, রক্ত চায়, আরও রক্ত চায়। বাংলাদেশে তারা এইভাবে রক্তের বন্যা বইছে প্রতিদিন, আর এইদিকে এই শান্তির নোবেল পাওয়া অশান্তির গডফাদার তিনি বলছেন যে আমি তো কোনো কিছু দেখতেছি না, সব কিছু তো ভালোই চলতেছে, শুধু আপনারা দেখেন, কই আমি তো দেখি না। তো তুমি তো দেখবা না, তুমি তো মেটিকুলাস প্ল্যান কইরা এই জিনিসটা করছো, তোমার দেখার তো কথা না। দেশটাকে ধ্বংস করে ফেলেছে, একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুন্দর দেশ, উদীয়মান একটা দেশ। বাংলাদেশকে বলা হতো যে উন্নয়নের একটা কি বলে একটা প্রাইম এক্সাম্পল, সেই দেশটা এখন জঙ্গিপনার প্রাইম এক্সাম্পল হয়ে গেছে। দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।